আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। তারা ভারতে যাওয়ার পরে ভারতে আশ্রয় নিয়েছে, ভারত তাদেরকে গ্রেফতার করবে, ফেরত দিবে, মেরে ফেলবে, অন্য দেশে পাঠিয়ে দিবে, নাকি পালক পুত্রের মতো পেলে পুষে রাখবে, এটা ভারতের সমস্যা। কিন্তু এরা যখন বর্ডারটা ক্রস করে, ভারতের বর্ডারে ঢোকার আগে তো বাংলাদেশের বর্ডারে এরা ছিল, তখন কেন বাংলাদেশের বর্ডারের কোনো লোক এটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না, তাদেরকে গ্রেফতার করা গেল না? বিশেষ করে এত বড় একটা ঘটনার পরে স্বাভাবিক আমরা জানি যে বর্ডারগুলোতে অনেক বেশি রেড অ্যালার্ট থাকে। এই প্রশ্নটা করতেই হবে। সেক্ষেত্রে আমাদের এই সন্দেহটা কি খুব অমূলক যে বাংলাদেশের সরকারের কোনো না কোনো অংশের, আমি বলবো না পুরো অংশের, কোনো ধরনের পৃষ্ঠপোষকতা ছিল কিনা না এই হাদি হত্যা চেষ্টার প্রয়াসের মধ্যে? এই প্রশ্নগুলো কিন্তু যৌক্তিকভাবে আগামীতে আসবে এবং কোনো একদিন দিন ফিরলে আমরা জানি তদন্তে বেরিয়ে আসবে যে হয়তো কোনো গোয়েন্দা সংস্থা বা বিশেষ কোনো সংস্থা বা সরকারের বিশেষ কোনো উপদেষ্টার ইঙ্গিতে এই কাণ্ডগুলো হলেও হতে পারে। মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন বা ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের একটা কর্মসূচি ঘোষিত হয়েছে। এই ভিডিওটা আপনারা যখন দেখছেন ততক্ষণে হয় এই কর্মসূচিটি পালিত হয়ে গেছে অথবা কয়েক ঘন্টার মধ্যে এটা পালিত হবে। অবশেষে অরিন্দম কহিলা বিষাদে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের এই কর্মসূচিতে আমি খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত, খুবই তৃপ্ত এবং দুই হাত তুলে এটাকে সমর্থন দিচ্ছি। কেন এটা বলার আগে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। এক কৃষক প্রতিদিন ঘরে ফিরে তার বউকে পিটায়। তো মাইট দেওয়ার পরে তারপরে বউ কিছুক্ষণ কান্নাকাটি করে ভাত দেয়, ততক্ষণে লোকটা যায় গিয়ে গোসল টোসল করে এসে ভাত খায়। এটা ছিল তাদের দীর্ঘদিনের রুটিন। তো একদিন ঘটনাটা ঘটলো, লোকটা বাসায় এসে বাড়িতে ফিরে আর বউকে পিটায় না, সে বিভিন্ন কাজকর্ম করছে, এটা করছে, বউ সামনে দিয়ে খালি ঘুরঘুর করে। তো লোকটা হঠাৎ করে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি দেখা যায় খালি বারবার ঘুরঘুর করছো, কিছু বলবা? বউ তখন মুখ ঝামটা দিয়ে বলল, মারলে মাইরা দাও, গোসল করতে যাব। মানে তুমি যদি মারতে হও তাহলে মাইর দিয়ে দাও, কারণ এটা তো রুটিন। তারপরে বউটা গোসল করতে যাবে। ভারতের অবস্থাটা হচ্ছে তাই, এবং আমার ধারণা যে তারাও অপেক্ষা করছে যে মারলে মাইরা দে, তারপরে গোসল করতে যাব। কারণ দীর্ঘদিন ধরে, বিশেষ করে গত 1.5 বছর ধরে প্রতিদিন যেভাবে 7 সিস্টারকে খেয়ে ফেলবে এবং ধ্বংস করে ফেলবে বলে অপেক্ষা করে, মানে বারবার আমরা সরকারি দলগুলো থেকে, সরকারি দলের নেতারা হুমকি দিয়ে যাচ্ছেন। আমার ধারণা সেই 7 সিস্টার্সের লোকজন যারা ভারত থেকে বিচ্ছিন্ন হতে চাচ্ছেন, তারা অধীর আগ্রহে বলছেন, ভাই কবে তোমরা আমাদেরকে মুক্ত করে দিবে? এই যখন পরিস্থিতি, তখন জুলাই ঐক্য নামে, জুলাইয়ের একটা জুলাইয়ের যে বিভিন্ন সংগঠন আছে তারই একটা সংগঠন, যেটা ছাত্র শিবিরের এবি জুবায়ের এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা চালান। মানে বাংলাদেশের সব সংগঠনই তো গুপ্ত বাহিনীর সুপ্ত অবস্থায় চালান, বাট এইটা একটু প্রকাশ্যে চালান। সেই সংগঠন থেকে ডাক দেওয়া হয়েছে যে ভারতীয় দূতাবাসকে ঘেরাও করা হবে। ঘেরাও করার পিছনে যে যুক্তিটা তারা দিয়েছেন, যে দাবিটা তারা করেছেন, এটা খুবই যৌক্তিক একটা দাবি, যে সেখানের মধ্যে যে মুশকিলটা তৈরি হচ্ছে, আমাদের দেশে অপরাধ করার পরে অপরাধীরা পালিয়ে ভারতে চলে যাচ্ছে। এর বাইরে প্রচুর সংখ্যক রাজনৈতিক নেতাকর্মী, যাদের অধিকাংশই এই দেশের মধ্যে মামলা ফেস করছেন, তথা অপরাধী আওয়ামী লীগের নেতাকর্মী, শেখ হাসিনা সহ বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক মন্ত্রী, এমপি এবং ছোটোখাটো ইভেন তৃণমূলের নেতারা কলকাতা এবং দিল্লিতে আশ্রয় নিয়েছেন বলে জানা যায়। এদেরকে ফেরত দিতে হবে। এবং বিশেষ করে হাদিকে মেরে যে 2 জন পালিয়ে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যে তারা ভারতে চলে গিয়েছেন। আমি জানি না এটা কতটুকু সত্য বা মিথ্যা, সেটার ফেরত দেওয়ার এবং এটা ক্ষোভ প্রকাশ করার জন্য তারা এই দূতাবাসমুখী মিছিল করছেন। এবং আমি পত্রিকা সূত্রে যেটা দেখতে পেলাম, সেখানের মধ্যে আমাদের কিছু সাবেক সেনা কর্মকর্তারা থাকবেন। আপনারা জানেন যে এই সেনা কর্মকর্তাদের মধ্যে কিছু আছেন সাবেক সেনা কর্মকর্তারা বয়সের ভারে বা হয়তো ট্রেনিং দিতে মগজের কিছু ক্ষতি হয়ে গিয়েছিল আগে, যার কারণে তারা খুব উল্টাপাল্টা কথা বলেন। তারা গত বছর এই সময় বলেছিলেন যে 4 দিনে ক্যালকাটা দখল করে ফেলবেন, আরও কি যেন উদ্ভট কথা বলেন। তো আমি আশা করছি সেই সেই সেনাপ্রধান, সেনা কর্মকর্তারা এই মিছিলে যুক্ত হবেন, এবং অবভিয়াসলি যেহেতু শিবির সংগঠন হিসেবে ডাক দিয়েছে, শিবিরের লোকজন যুক্ত হবেন। এবং এন্টি ভারতীয় যে সেন্টিমেন্টটা বাংলাদেশে আছে, সুতরাং শিবিরের যে শিশু সংগঠনগুলো আছে তারা বিভিন্ন ব্যানার এবং নামে এটার মধ্যে যুক্ত হবেন। আমি শুরুতেই বলেছি, আমি এই কর্মসূচি সর্বাত্মক সমর্থন করি। আমি নিজে একজন
খুব ভারত বিরোধী লোক। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এটা কি আসলেই শুধুমাত্র এই সৎ উদ্দেশ্যে করা হচ্ছে, নাকি এর পিছনে রাজনীতিকে আড়াল করার একটা চেষ্টা আছে? আপনারা জানেন, এই সরকার যখন ব্যর্থ হয়, মানে তারা সবসময় ব্যর্থ, যখন ব্যর্থতা বেশি চোখে পড়ে যায়, তারা কিছু পাবলিক স্টান্টবাজি করে। প্রথমে তারা কি করবে, তারা কোনো একটা নায়িকারে গ্রেফতার করে ফেলবে, ধরেন পরিমণিরে গ্রেফতার করে ফেলবে বা এরম কাউরে গ্রেফতার করে ফেলবে, এবং সেটা যদি না পারে তারপরে তারা কিছু একটা ড্রোন শো দিবে। ড্রোন শো দিয়ে যদি এটা না হয় তাহলে একটা হেলিকপ্টার শো দিবে, বিমান শো দিবে, বিমান থেকে ফালাবে, বাতি জ্বালাবে, এইসব তামসা তারা করে পুরো জিনিসটাকে তারা একটা পাবলিক স্টান্টবাজিতে নিয়ে যায়। এই পাবলিক স্ট্যান্ডবাজির অংশ হিসাবে ভারতীয় দূতাবাস দখলের চেষ্টা হচ্ছে কিনা, দখল তো না, ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে কিনা, এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ মৌলিক যে প্রশ্নটা যদি তুলতে হয়, মৌলিক প্রশ্নটা তুলতে হবে হাদিকে কারা আক্রমণ করেছে, হাদিকে কারা মেরে ফেলার জন্য খুব নিখুঁতভাবে গুলিটা করেছে। ভাগ্য ভালো যে হাদি এখনো মারা যান নাই, চিকিৎসাধীন আছেন, এবং আমি কামনা করি, আশা করি যে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। কিন্তু ওনার এই হত্যা প্রচেষ্টাটা যারা করেছিল, এরা কারা? ঢালাওভাবে আওয়ামী লীগের উপরে দোষ দেওয়া হচ্ছে, এবং এই দুজনকে আওয়ামী লীগের নেতাকর্মী হিসাবে চিহ্নিত করা হচ্ছে, যে দুইজনকে প্রাইমারি সাসপেক্ট হিসাবে নেওয়া হয়েছে। বাট আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশের সবাই একসময় আওয়ামী লীগ করতো, এখন সবাই গাছের পাতা সহ সবাই এখন বিএনপি করে। এবং এই সাদিক কায়েম যদি 5 আগস্টের পট পরিবর্তন না হতো, এখন উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বিভিন্ন হল শাখা ছাত্রলীগের সাথে মিছিল করতেন। সুতরাং এই যে দুইজনকে এখন আওয়ামী লীগ বলা হচ্ছে, তারা আদৌ কি আওয়ামী লীগ ছিল কিনা, না 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 তারা সরকারি পৃষ্ঠপোষকতায় হত্যার সঙ্গে জড়িত ছিল, এই প্রশ্নটা উঠতে হবে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে, এরা কিন্তু অনেকগুলো অস্ত্রসহ ব্যাংক না, একটা কি যেন ডাকাতি করতে গিয়ে উত্তরা ধরা খেয়েছিল, একটা প্রতিষ্ঠান ডাকাতি করতে গিয়ে। এবং তারা কখন এটা করেছিল, যে 5 আগস্টের পরবর্তী 90 দিনের মাথায়, যখন এই সব ধরনের ডাকাতি এবং মববাজিরা, আমাদের এখনকার যারা সরকারি নেতারা আছে তারা এবং তাদের পৃষ্ঠপোষকতায় এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র, এইসব মুখোশের আড়ালে এই লুটপাট মবতন্ত্র চলছিল। সেই সময় এই লুটপাট এবং ডাকাতি করতে গিয়ে দুইজন ধরা গিয়েছে। এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যখন এই ধরনের ধরা খায়, হান্নান মাসুদরা থানা গিয়ে ছুটিয়ে নিয়ে এসেছেন, নেগোসিয়েশন করে নিয়ে এসেছেন। এই কেসটাতে যেটা হয়েছিল, র্যাবের কাছে ধরা খাওয়ার পরে তাদেরকে হয়তো ওইখান থেকে, থানা থেকে ছুটিয়ে আনার কোনো ভিডিও আমরা দেখি নাই, কিন্তু পরবর্তীতে তারা খুব দ্রুত জামিন পেয়ে গিয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের একেবারে সাধারণ সাংবাদিক যারা আছেন, একেবারে যদি আমি বলি শাকিল, রূপাস, অসংখ্য সাংবাদিক, অসংখ্য অ্যাক্টিভিস্ট, সাধারণ লোকজন, কোনো এককালে আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, বা সে না করলে তার নানা করতো, বা নানার পাশের বাড়ির লোকটা করতো, এরা গ্রেফতার হয়েছে এবং এদের কারো জামিন হচ্ছে না। সেই জায়গায় অস্ত্রসহ এই দুটো লোক গ্রেফতার হওয়ার কিছুদিন পরেই কিভাবে জামিন পেয়ে গেল? কারণ ডক্টর ইউনূসের এই জঙ্গি মুক্তিকরণ কর্মসূচি, যেটা 5 আগস্ট থেকে পরিচালিত হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশের যত চিহ্নিত জঙ্গি ছিল, যত চিহ্নিত সন্ত্রাসী ছিল, কিলার ছিল, তাদের সবগুলোকে ধাপে ধাপে এরা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে তাদের একটা মাসল পাওয়ার গেইন করেছে। সেই মাসল পাওয়ারের অংশ হিসাবে এই দুজনকে ছেড়ে দেওয়া হয়েছিল কিনা না, এটা একটা যৌক্তিক প্রশ্ন রয়েই গেল আমাদের মনের মধ্যে। এবং সেই নেগোসিয়েশনের কোনো অংশ ছিল কিনা না এই কিলিং মিশন, এই প্রশ্নটা আছে। কেন আছে? এই লোকগুলো ঢাকা শহরে একটা কাণ্ড ঘটিয়ে কিভাবে ভারতে চলে গেল, যদি এই দাবি সত্য হয়ে থাকে, এই প্রশ্নটা উঠতে হবে। সরকারি কোনো গোয়েন্দা সংস্থা, সরকারি কোনো সংস্থার সংশ্লিষ্টতা ছাড়া নির্বিঘ্নে ঢাকা শহর, ঢাকা হচ্ছে বাংলাদেশের একবারে সেন্ট্রাল, এখান থেকে একেবারে চলে গেল। কিভাবে চলে গেল? পুরো রাস্তা তাদেরকে কেউ ধরতে পারলো না। এবং আমাদের সীমান্ত রক্ষীরা কী করছে, আমাদের সীমান্ত ম্যানেজমেন্ট কী হচ্ছে, এই প্রশ্নটা আমাদেরকে তুলতে হবে। তারা ভারতে যাওয়ার পরে ভারতে আশ্রয় নিয়েছে, ভারত তাদেরকে গ্রেফতার করবে, ফেরত দিবে, মেরে ফেলবে, অন্য দেশে পাঠিয়ে দিবে, নাকি পালক পুত্রের মতো পেলে পুষে রাখবে, এটা ভারতের সমস্যা। কিন্তু এরা যখন বর্ডারটা ক্রস করে, ভারতের বর্ডারে ঢোকার আগে তো বাংলাদেশের বর্ডারে এরা ছিল, তখন কেন বাংলাদেশের বর্ডারের কোনো লোক এটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না, তাদেরকে গ্রেফতার করা গেল না? বিশেষ করে এত বড় একটা ঘটনার পরে স্বাভাবিক আমরা জানি যে বর্ডারগুলোতে অনেক বেশি রেড অ্যালার্ট থাকে। এই প্রশ্নটা করতেই হবে। সেক্ষেত্রে আমাদের এই সন্দেহটা কি খুব অমূলক যে বাংলাদেশের সরকারের কোনো না কোনো অংশের, আমি বলবো না পুরো অংশের, কোনো ধরনের পৃষ্ঠপোষকতা ছিল কিনা না এই হাদি হত্যা চেষ্টার প্রয়াসের মধ্যে? এই প্রশ্নগুলো কিন্তু যৌক্তিকভাবে আগামীতে আসবে, এবং কোনো একদিন দিন ফিরলে আমরা জানি তদন্তে বেরিয়ে আসবে যে হয়তো কোনো গোয়েন্দা সংস্থা বা বিশেষ কোনো সংস্থা বা সরকারের বিশেষ কোনো উপদেষ্টার ইঙ্গিতে এই কাণ্ডগুলো হলেও হতে পারে। এই প্রশ্নগুলো তদন্ত সাপেক্ষ এবং আগামীতে দেখা যাবে। ফিরে আসছি ভারতীয় দূতাবাস
কে ঘেরাওয়ের কর্মসূচিতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশে একটা সেন্টিমেন্ট আছে, খুবই যৌক্তিক সেন্টিমেন্ট আছে, এবং সেই সেন্টিমেন্টের কারণ যে সীমান্ত হত্যা আছে এবং বিভিন্ন কাহিনী আছে। কিন্তু এটাকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে এই সরকার ব্যবহার করছে, এখানে তাদের রাজনৈতিক অসাধুতার একটা প্রশ্ন এসে যায়। আমার কথা হলো ভাই, একেবারে সেভেন সিস্টারকে শান্তিতে থাকতে দিব না, ডক্টর ইউনূস থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ, সরকারের প্রতিটি স্তরের লোকজন এটা বলেছেন। ভাই করে ফেলেন, অন্তত এই কাজটা করে রেখে আপনারা যান, তাহলে তো বুঝবো যে একটা ভালো কাজ করছেন, সেভেন সিস্টার মুক্ত করেছেন। প্র্যাকটিক্যালি কি করছেন, কি কর্মসূচি আপনাদের, কিভাবে করবেন একটু ভেঙে বলেন, আমরাও চেষ্টা করি এটার মধ্যে শরিক হতে। আর যদি সেটা না পারেন, এই বাক্যবাজি করে মানুষের ইমোশনাল সুরসুরি দিয়ে যে ফোকাস সরিয়ে নেওয়ার চেষ্টা, এই রাজনৈতিক অসাধুতাটা বাদ দেন। আমাদের মনে আছে এই আসিফ নজরুল ডক্টর ইউনূসের ডানহাত, যেটা ডক্টর ইউনূস দেরিতে আসলে যে নিজেই চেয়ারে বসে পড়ছিল প্রধান উপদেষ্টা হিসেবে, সে আসিফ নজরুল বলেছিল যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে থাকে। তো এখান থেকে তুই 26 জন বের করে দাও আঙ্কেল, এই 26 জনকে আজ পর্যন্ত তুমি বহিষ্কার করতে পেরেছো, একটা তালিকা দাও। 26 লক্ষ লাগবে না, 26,000 লাগবে না, 2600 লাগবে না, 26 জন। তারা পারে নাই, কিন্তু কারণ বাস্তবে এই জিনিসটার অস্তিত্ব ছিল না। কিন্তু এই যে ইমোশনের খেলা খেলার জন্য, আবেগের খেলা খেলার জন্য তারা বিভিন্ন সময় এই ধরনের হাইপ তুলে জনগণকে বিভ্রান্ত করেছে, মূল ইস্যু থেকে চোখ সরিয়ে নেওয়ার একটা চেষ্টা চলেছে। ভারতের সাথে বাংলাদেশের অনেকগুলো চুক্তি আছে। প্রথমে আসার পরে, এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা শুনলাম তারা বারবার বলল যে সবগুলো আওয়ামী লীগ ছত্রনাশ করে ফেলেছে, সবগুলা বাজে চুক্তি, সবগুলা খুব খারাপ চুক্তি, দেশের স্বার্থ ছিল না, ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে দিয়েছে। আমি একমত। কোন কোন চুক্তি আপনারা বাতিল করেছেন? গত কবে থেকে আপনারা আছেন? 1.5-2 বছর তো হয়ে গেছে, 1.5 বছরের মতো হয়ে যাচ্ছে। আপনারা কোন কোন চুক্তি বাতিল করেছেন, এটা সরকার আমাদেরকে হিসাব দেন। এবং যদি চুক্তি বাতিল করে না থাকেন, কেন করেন নাই? যদি এগুলাতে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকে, তাহলে আপনারা মাপ চান, আপনারা বলেন আমরা ভুল করেছি, আমরা জনগণের কাছে ক্ষমা চাই, কারণ আমরা আওয়ামী লীগের পিছনে সুরসুরি দেওয়ার জন্য এই মিথ্যা তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি। প্রিয় দর্শক, আসুন আমি আপনি সকলে মিলে, ভারত আমাদের 3 দিকের প্রতিবেশী, তারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে, বিভিন্নভাবে টর্চার করে, সীমান্তে কিলিং করে, ব্যবসা বাণিজ্যে খুবই আনস্টেবল সিচুয়েশন, তারা আমাদের পণ্য নিতে চায় না, তাদের পণ্য আমাদের কাছে পুশিং করতে চায়, তারা সীমান্তে তাদের নাগরিক পর্যন্ত আমাদের কাছে পুশিং করে, সীমান্তে তারা গুলি করে, বিভিন্ন ধরনের নির্যাতন তারা মানে আমাদের সাথে আন্তর্জাতিক পর্যায়ে করে থাকে। আমি পানি বন্টনের কথা তো আর নাই বললাম, বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে আমাদেরকে তারা ন্যায্য হিস্যের পানি দিচ্ছে না। এই সব কিছু মিলিয়ে ভারতের বিরুদ্ধে যে ইমোশনটা আছে, এইটাতে যদি সরকার খেলতে চায়, সরকারকে জবাব দিতে হবে ক্যাটাগরিক্যালি যে তারা এর বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিচ্ছেন। আর এই ব্যবস্থা যদি না নিয়ে থাকেন, তাহলে আমরা ধরেই নিব জনগণের চোখ, জনগণের দৃষ্টি মূল সমস্যাগুলো থেকে সরিয়ে দেওয়ার জন্য ভারতীয় বিরোধিতার একটা নতুন নাটক ডক্টর ইউনূস এবং তার সওয়াল বল শুরু করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় ভারতীয় দূতাবাস ঘেরাও, হয়তো মানে একটু আক্রমণ নাটক সবই চলবে, কিন্তু সব কিছুর পরে আমাদেরকে মনে রাখতে হবে, এই সরকার যদি সত্যিকার অর্থেই দেখাতে চায় যে ভারত আমাদের জন্য একটা বিরাট শত্রু, সেটা তাদেরকে প্রমাণ করতে হবে কাজে। 26 লক্ষের হিসাব দিয়ে 26 লক্ষকে বহিষ্কার করে প্রমাণ করতে হবে, বাংলাদেশের সাথে ভারতের সকল চুক্তি বাতিল করে তাদেরকে প্রমাণ করতে হবে। আর ওই হ্যাডম যদি তাদের না থাকে, ওই জোর যদি তাদের না থাকে, বুঝতে হবে তারা আবার আরেকটা বাটপাড়ি নিয়ে আমাদের সামনে এসেছে, এবং আমাকে আপনাকে তখন মুচকি হেসে বলতে হবে, নাটক কম করো আসিফ নজরুল, নাটক কম করো প্রিয়। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। মানে তিনি বলতে চাইছেন, আওয়ামী লীগের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। এই বন্ধুরা কারা? ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ভাষায় কথা বলেন যে এই আলাভোলা ভাষা আমার পক্ষেই এমনকি পাঠ করে বোঝা প্রায় মুশকিল হয়ে পড়ে। এই বন্ধুরা কারা সেটা কেন চিহ্নিত করছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস? মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, কমনওয়েলথ, যারা কদিন আগে তাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে পরামর্শ দিয়ে গেছেন, মানে কারা? ভারত তো একক, তাহলে তো তার বলবার কথা তাদের বন্ধু আওয়ামী লীগের বন্ধুরা, এই যে প্লুরাল, এই যে বহু বচনে বন্ধু, এটা বলতে তিনি কাদের বোঝালেন সেটা বোঝা মুশকিল। ডক্টর ইউনূসের এটা পরিষ্কার করা উচিত। বাংলাদেশে বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি সরাসরি বলেছেন যে নির্বাচনের আগেই পলাতক শক্তি ফিরে আসতে পারে। মানে নির্বাচনের আগেই
ফিরতে মরিয়া পলাতক শক্তি, অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনের আগেই ফিরে আসতে পারে এমন একটা শঙ্কার মধ্যে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই শঙ্কার কথা তিনি জাতির উদ্দেশ্যে জানিয়ে জাতিকে সাবধান করছেন। কিন্তু মনে করে দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তার রাজনৈতিক মিত্রবর্গ এবং সরকারের তরফে বারবার বলা হচ্ছিল যে অপারেশন ডেভিল হান্ট সহ ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে যে পরিমাণ গ্রেফতারি অভিযান চালানো হয়েছে তার মাধ্যমে আওয়ামী লীগ দলটিকে একরকমের নিষ্ক্রিয় করে দিতে পেরেছেন তারা। বিশেষ করে এই 17ই নভেম্বর শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হওয়ার পর, মানে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর, কেন আওয়ামী লীগ রাস্তায় নামতে পারলো না, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের কাউকে কেন রাস্তায় পাওয়া গেল না, সে প্রসঙ্গে জামায়াতে ইসলামী, বিএনপি সহ দলগুলো এবং তরুণ নেতারা বারবারই বলেছেন যে আওয়ামী লীগকে একেবারে বাংলাদেশের সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া গেছে। অথচ এখন ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর প্রধান উপদেষ্টা, বাংলাদেশের সরকার প্রধান বলছেন যে বড় ধরনের পরিকল্পনা আছে এই গুপ্ত শক্তির, পলাতক শক্তির, এবং নির্বাচনের আগেই তারা ফিরে যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু প্রথমেই কথা বলেন নাই, মানে তার সরকারের কাছে কোনো গোয়েন্দা তথ্য তার মানে ছিল না যে তরুণ নেতাদের একটা নিরাপত্তার ঝুঁকি আছে, জীবনের ঝুঁকি আছে, তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা উচিত, কিংবা তিনি যাকে পলাতক শক্তি বলছেন তাদের কোনো প্রস্তুতি আছে। এ প্রসঙ্গে এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকারের তরফে কোনো উদ্বেগ উৎকণ্ঠার কথা শোনা যায় নাই। কিন্তু গত শুক্রবার ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যখন তিনি শনিবারে 3 প্রধান দল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে ডেকে নিলেন, তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে তারা গভীর ষড়যন্ত্রের কথা জানতে পেরেছেন এবং এই গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটেছে, এবং তারা জানতে পেরেছেন যে এখন গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ষড়যন্ত্রকারীরা এমনকি প্রফেশনাল শুটার বা পেশাদার শুটার, প্রশিক্ষিত শুটার ভাড়া করেছে। তার মানে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তখন টার্গেট কিলিং এর কথা স্বীকার করে নিলেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে নিয়ে উদ্বিগ্ন, কিংবা ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর যাদেরকে নিয়ে উদ্বিগ্ন হবার যথাযথ কারণ আছে, তারা বারবারই বলে আসছিলেন যে তাদের নিরাপত্তার ঝুঁকি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে জাতির উদ্দেশ্যে ভাষণে, মানে তিনি তো খুব একটা, মানে তার কথা বলার মধ্যে আমি কেমন জানি সব সময় বরাবর যেই ফোরামেই তিনি বক্তৃতা দেন না কেন, মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিন কিংবা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণ দিন, যেখানেই তিনি কথা বলেন না কেন, আমি এর মধ্যে একটা ছেলে ভোলানো ছড়ার একটা আমেজ পাই। তাই আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমি জাতির উদ্দেশ্যে ভাষণের পূর্ণ বিবরণটি পড়ছিলাম ডেইলি স্টার বাংলায়, এবং সেখানে তিনি বলছেন যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ এক ব্যথিত হৃদয়ে, কারণ ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটেছে, যিনি জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, এবং তিনি বলছেন, সরকার প্রধান বলছেন, এটা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত। এরপর তিনি বলছেন যে সরকার এই ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে, ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। এখন আপনারা তো জানেন যে চিহ্নিত করেছে সরকার নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, চিহ্নিত করেছে একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসেন্ট এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের মিলে। তারা মিলে দুজনকে চিহ্নিত করেছেন, এবং সরকার এখন পর্যন্ত, শুক্রবার ঘটনা ঘটেছে, মঙ্গলবার পেরিয়ে গেছে, আজকে বুধবার, সরকার এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নাই ওই দুজনের মধ্যে, যেই দুজন কিনা মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং ওসমান হাদির দিকে গুলি করেছেন। ব্যাপক প্রচারণা আছে। ওই জুলকারনাইন সায়ের বক্তব্য হচ্ছে যে তিনি একেবারে নিশ্চিত যে এই দুইজনই পালিয়ে গেছেন, মানে যেদিন তারা হামলা করেছেন সেদিনই সীমান্ত পেরিয়ে তারা ভারত চলে গেছেন। সরকার স্বীকার করছে না, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বলছেন যে আপনাদের সীমান্তে যদি চলে গিয়ে থাকে আমাদেরকে গ্রেফতার করে ফেরত পাঠান। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামরা ব্যাপক ক্ষুব্ধ ভারতের ওপর যে কেন ভারতে পালিয়ে যেতে পারলো। কিন্তু সরকার সবার আগে বাংলাদেশে এমন একটা হাই প্রোফাইল অপরাধ ঘটবার পরে তো বাংলাদেশের সীমান্ত
সীমান্তকে অ্যালার্ট করবার কথা ছিল সরকারের, এবং সরকার বলেছিল তারা অ্যালার্ট করেছে, কিন্তু তারা কি তার মানে ঠেকাতে পারে নাই? তারপরেও সীমান্ত পেরিয়ে এই দুই অপরাধী ওসমান হাদির ওপর হামলা করে পালিয়ে গেল ভারতে, নাকি সরকার 4 দিন 5 দিন চলে যাচ্ছে আসলে ব্যর্থ হচ্ছে ওই দুজনকে গ্রেফতার করতে? ডক্টর ইউনূস এরপর বলছেন একটা নতুন শব্দ তিনি বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে ভাষণে ব্যবহার করেছেন। তিনি বলেছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেরোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। তার মানে ডক্টর ইউনূস নিশ্চিত যে এটা ফ্যাসিস্ট টেরোরিস্ট, মানে আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে। তাহলে কি সূত্র তারা বের করলেন যার ফলে এই বিষয়ে তারা নিশ্চিত হলেন? তাহলে ডক্টর ইউনূস নিশ্চিত এখন যে এই ফ্যাসিস্ট টেরোরিস্টরা আওয়ামী লীগ এই ঘটনা একটি ঘটিয়েছে, কিন্তু তিনি যে বলেছেন প্রফেশনাল শুটার ভাড়া করেছে, তাহলে তিনি বলতে চাইছেন ফ্যাসিস্ট টেরোরিস্ট আওয়ামী লীগ প্রফেশনাল শুটার ভাড়া করে ফেলেছে। তাহলে 15 মাস ধরে তারা আসলে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ব্যাপক পরিমাণ বিপুল পরিমাণ হত্যা মামলা দিয়ে, সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে, জামিন দিতে মানা করে দিয়ে ঢালাওভাবে কি অ্যাচিভ করলেন, কি অর্জন করলেন, কি স্থিতিশীলতা অর্জন করলেন, আর আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট টেরোরিস্টদের ওপর কি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন যে এখন কিনা তারা এই পুরো পরিকল্পনা করে ফেলেছে, বাস্তবায়ন যখন করা শুরু করে দিয়েছে তখন ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার সরকার কিনা নড়ে চড়ে বসেছেন। তারপর তিনি বলছেন, প্রিয় দেশবাসী, আমাদের তরুণদের রক্ষা করুন। মানে এখন এটা প্রিয় দেশবাসীর দায়িত্ব হয়েছে যে তরুণদেরকে রক্ষা করতে হবে। তিনি বলছেন, আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি তাহলে রক্ষা পাবে। যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা। এই অস্ত্রহীন, ভীতিহীন, ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলেমেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি। তিনি বলছেন যে তাদের লক্ষ্য হলো, মানে ফ্যাসিস্টদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা, নিজেদের রাজত্ব আবার কায়েম করা। কিভাবে উনি এটা বলেন? মানে উনি মনে করছেন তাহলে কতজনকে ফ্যাসিস্টরা সরিয়ে ফেলে নিজেদের রাজত্ব কায়েম করবে? এই তরুণদের সরিয়ে ফেললেই তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যি মনে করেন যে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো বিএনপি, জামায়াতে ইসলামী কিংবা তার সরকার তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবেন না, মানে ফ্যাসিস্টরা একটার পর একটা টার্গেট কিলিং করবেন এবং রাজত্ব কায়েম করে ফেলবেন? এরপরে তিনি বলছেন তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। মানে তিনি বলতে চাই আওয়ামী লীগের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। এই বন্ধুরা কারা? ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ভাষায় কথা বলেন যে এই আলাভোলা ভাষা আমার পক্ষেই এমনকি পাঠ করে বোঝা প্রায় মুশকিল হয়ে পড়ে। এই বন্ধুরা কারা সেটা কেন চিহ্নিত করছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস? মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, কমনওয়েলথ, যারা কদিন আগে তাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে পরামর্শ দিয়ে গেছেন, মানে কারা? ভারত তো একক, তাহলে তো তার বলবার কথা তাদের বন্ধু। আওয়ামী লীগের বন্ধুরা, এই যে প্লুরাল, এই যে বহু বচনে বন্ধু, এটা বলতে তিনি কাদের বোঝালেন সেটা বোঝা মুশকিল। ডক্টর ইউনূসের এটা পরিষ্কার করা উচিত ছিল, তাহলে আমরা বুঝতে পারতাম যে ভারত ছাড়াও আর কে কে মদত যোগাচ্ছে ফ্যাসিস্টদের। তখন তিনি বলছেন নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন যোগাতে বেকায়দায় পড়বে। আবারও বলছেন এই বন্ধুরা কিন্তু আন্তর্জাতিক বন্ধু, এই বিষয়ে কোনো সন্দেহ রাখবারই অবকাশ নাই। তাহলে নির্বাচন হয়ে গেলে এই বন্ধুরা, আন্তর্জাতিক বন্ধুরা আর সমর্থন যোগাতে পারবে না, সেজন্যই এত তাড়াহুড়া, মানে সেজন্যই এখন মরিয়া চেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্টরা। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে, নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগোপ্তা খুন করার উদ্যোগ তার একটা রূপ, আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার গোয়েন্দা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কি জানে কঠিনতর পরিকল্পনাটা কি? নাকি গল্পটাকে আরো ভয়ঙ্কর করে তুলতে, আতঙ্কটা আরো চাঙা করতে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কথা বলছেন? নাকি আরো ভয়ঙ্কর কিছু ঘটে গেলে তখন তিনি বলবেন নিশ্চয়ই এটা সেই ফ্যাসিস্ট টেরোরিস্টদেরই কাজ, ফ্যাসিবাদেরই কাজ, এবং এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ, এর আগে তিনি কিছু জানতেও পারবেন না এবং সেটা বন্ধে কোনো উদ্যোগও নেবেন না। মানে সেটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কৌশল। ভেবে দেখুন
15 মাস ধরে কিন্তু এই কৌশলই চলছে, মানে কিছু একটা ঘটে যাবে, তারপর তিনি সকলকে ডেকে বলবেন, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিকে যমুনায় ডেকে বলবেন আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে, এবং তখন প্রত্যেকে তার আনুগত্য স্বীকার করে নিয়ে, মানে তার প্রতি আনুগত্য স্বীকার করে নিয়ে ইউনূস সরকারের প্রতি আনুগত্য স্বীকার করে নেবেন। ইউনূস সরকারের অবস্থান আরো শক্ত হবে, মজবুত হবে, আর তিনি ভয় দেখানো অব্যাহত রাখবেন, কিন্তু আগে ওই ঘটনা থামাতে কোনো ভূমিকাই রাখবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস যাদের জন্য তার এত চিন্তা বলে একরকমের প্রকাশ করতে চাইছেন জাতির সামনে, তারা কিন্তু একেবারেই নিশ্চিন্ত নন। রাশেদ খান, গণ অধিকার পরিষদের নেতা, যিনি জুলাই আগস্ট আন্দোলনের একজন সম্মুখ সারির নেতা ছিলেন, বিপি নুরুর দলের, তিনি তো হাদির ওপর হামলার সপ্তাহ দুয়েক আগে থেকেই কিন্তু বলে আসছিলেন 50 জনের একটা তালিকা আছে। প্রত্যেক দিন হাদির ঘটনার পর থেকে যেখানে তাকে সাংবাদিকরা কোনো প্রতিক্রিয়ার জন্য জিজ্ঞেস করছে, তিনি আবারও সেই 50 জনের কথা বলছেন। বিজয় দিবসের দিনেও স্মৃতিসৌধে ফুল দিয়ে তিনি আবারও বলেছেন যে আওয়ামী লীগ 50 জনের তালিকা করেছে এবং তারা আওয়ামী লীগ 50 জন প্রার্থীকে হত্যা করবে। রাশেদ খান প্রশ্ন তুলেছেন যে আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যদি এই আসামিদের কেউ চিহ্নিত করে দিতে পারে সেক্ষেত্রে 50 লাখ টাকা উপহার দেওয়া হবে। আমার প্রশ্ন হলো, মানে যে প্রশ্ন আমি এতক্ষণ করছিলাম, রাশেদ খান এই তরুণ নেতা তুলছেন যে আমার প্রশ্ন, তাহলে আপনার গোয়েন্দা সংস্থা, মানে ইউনূসের গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব, যৌথ বাহিনী কি করছে? এর আগে দেখেছিলাম অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছিলেন, এবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট 2। আমার মনে হয় ফ্যাসিবাদের দোসর যারা সরকারে রয়েছে, উপদেষ্টা পরিষদে, বিভিন্ন সেক্টরে, দপ্তরে রয়েছে, বিভিন্ন বাহিনীতে রয়েছে, ফ্যাসিবাদের ওই প্রেতাত্মাদের ধরার জন্য এবার অপারেশন ডেভিল হান্ট 2 ঘোষণা করা উচিত। অন্যদিকে দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা একদিকে অপারেশন ডেভিল হান্ট 2 ঘোষণা করেছেন, অন্যদিকে তিনি বলেছেন যে নির্বাচনের প্রার্থীরা যেই তার কাছে অস্ত্রের লাইসেন্স চাইবে তারা তাদেরকে অস্ত্রের লাইসেন্স দিয়ে দেবে। তার মানে সরকার কিন্তু একদিকে যেমন বলছে জাতিকে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে তরুণ নেতাদের রক্ষা করার জন্য যখন প্রফেশনাল শুটাররা ঘুরে বেড়াচ্ছে, আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে প্রাণ রক্ষা করতে হলে প্রার্থীরা নিজেরাই অস্ত্র নিয়ে ঘুরবে, কাজেই তাদের নিরাপত্তার জন্য অস্ত্র দিতে, লাইসেন্স তাড়াতাড়ি করে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত। নাহিদ ইসলাম বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বলেছেন সরকার দিয়ে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে না, আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদেরই নিতে হবে। মানে ডক্টর ইউনূসের সরকারের উপর কেউ, তার এই অতি ঘনিষ্ঠ তরুণ নেতারাও কেউ আর ভরসা করতে পারছেন না। তারা বলছেন সরকার ও পুলিশ দিয়ে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, আমাদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে, ফলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে। মানে একদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন অস্ত্র নেন, অস্ত্র নিয়ে নিজেদের জীবন বাঁচান, আর নাহিদ ইসলাম বলছেন জনগণের মধ্যে সংগঠন গড়ে তুলবেন। তার মানে কি একটা সশস্ত্র সংগঠন গড়ে তুলবেন? এই স্বপ্ন তো নাহিদ ইসলামদের, আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের পুরনো। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া তো সে কারণে সরকারে বসে তার মন্ত্রণালয়ের টাকা খরচ করে 1010 তরুণ তরুণীকে অস্ত্র প্রশিক্ষণও দিয়ে গেছেন। এখন নাহিদ ইসলাম বলছেন 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যেমন আমাদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করেছিলাম যখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না, বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। তার মানে শুধুমাত্র নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে না, নাহিদ ইসলাম বলছেন যে বাংলাদেশের পুরো পরিস্থিতিটাই এমন হয়েছে যে সরকার ও পুলিশের উপর নির্ভর করে কারো নিরাপত্তাই নিশ্চিত করা সম্ভব নয়। কাজেই একটা বিপজ্জনক পরিস্থিতি যে তৈরি হয়েছে সেটা তো নিশ্চিত। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু আপনারা ঐক্য ছেড়ে দিলেই পলাতক শক্তি ঢুকে পড়বে, চলে আসবে, ফ্যাসিস্ট টেরোরিস্টরা গভীর ষড়যন্ত্র করেছে কিন্তু আমরা ঐক্যবদ্ধ থেকে তা ঠেকিয়ে দেব, এসব বলে এই নিরাপত্তাহীনতার পরিবেশ শেষ পর্যন্ত ম্যানেজ করতে পারবেন কিনা, মানে একটা নিয়ন্ত্রণে আনতে পারবেন কিনা, এবং উৎসব মুখর তো দূরের কথা, আতঙ্ক কাটিয়ে উঠে নির্বাচনটা অনুষ্ঠানের দিকে নিয়ে যেতে পারবেন কিনা, তার বরং সে বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।